আমাদের কাছে পাহাড়ি এলাকার মধ্যে কম খরচে আর কম সময়ে দার্জিলিংয়ের পর আসে সিকিম, যেখানে আমরা বরফের ছোঁয়া সুন্দরভাবে পেতে পারি। আমাদের কাছাকাছির মধ্যে সিকিম যেন এক স্বর্গরাজ্য। ওয়েলকাম টু অর্পিতাস ট্রাভেল গাইড। এবার আপনাদের বন্ধু অর্পিতা আপনাদেরকে নিয়ে চলেছে সিকিম ট্যুরে। গ্যাংটকে কিভাবে এলাম তার ভিডিও পরে থাকছে। এখনও যেহেতু সেখানে বরফ পড়ছে, আপনারা চাইলে যেতে পারেন এই সময়, সেই জন্যই এই ভিডিওটা আগে আনলাম। আজ আপনাদের নিয়ে যাব 14,140 ফুট উপরে, যেখানে ভারতীয় সেনারা বরফে ঢাকা পাহাড়ের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে ভারতের সীমানা পাহারা দিচ্ছে, যাতে আমরা ভারতীয়রা সেফ থাকি। এই বাহাদুরির জন্য আমাদের ভারতীয় সেনাদের ওপর গর্ব হয়। সেই জায়গা হচ্ছে চীন আর ভারত সীমান্তের সবথেকে উচ্চতম বর্ডার, নাথুলা পাস। তার সাথে দেখাবো নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক সহ কয়েকটা লেক আর বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর এর সাথে এটাও জানিয়ে দেব কিভাবে সহজেই পারমিট করবেন আর কোন সময় গেলে আপনারা বরফ পেতে পারেন। তার জন্য কি ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো। চলুন আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটা শুরু করি। আমরা চলেছি 6 মার্চ 2025। মেন শহর থেকে কিছুটা এসেই পারমিট চেক শুরু হয়ে গেল। এখানে ফটো তোলা নিষেধ, আপনাদের জানানোর জন্য আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম। আমরা যে হোটেলে রয়েছি সেটা এমজি মার্কেটের মধ্যেই। সকাল 8টার পরে আর বড় গাড়ি সেখানে ঢুকতে দেয় না, তাই আমরা 8টার আগেই বেরিয়ে পড়েছি। আর এক জায়গায় এসে গাড়িটা দাঁড়ালো, এখানে কিছুক্ষণ সময় লাগবে। এতক্ষণ পারমিটগুলো অনলাইনে ছিল, এবার এখানে কাগজে বের করে নেবে। তার হেডেক হচ্ছে ড্রাইভারের, আমাদের নয়, তাই আমরা একটু চা খেয়ে নিলাম এখানে। তবে 8টার আগে বেরোনোর চেষ্টা সবসময়ই করবেন, কারণ নাথুলা পাসে যত দেরিতে যাবেন গাড়ি অনেক নিচে থাকবে, তখন হেঁটে ওঠার খুব কষ্ট হবে। এছাড়া ওয়েদারের কথা তো কখনোই বলা যায় না। যদি আপনারা শেয়ার গাড়িতে যান তবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড বা আরও যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেগুলো ওরা বলে দেবে, সেই অনুযায়ী সেখানে গিয়ে গাড়ি ধরতে হবে। এই রাস্তায় যেতে যেতে দেখছি অনেক জায়গায় এরম সাদা পতাকা লাগানো। এগুলো নাকি এখানের মানুষ মারা গেলে 108টা সাদা পতাকা তার স্মরণার্থে এখানে লাগায়। সামনে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি মনে হচ্ছে উপরে গিয়ে কি দেখব। গ্যাংটক থেকে নাথুলা 52 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুবই ভালো। গাড়িটা এসে আবার এক জায়গায় দাঁড়ালো। এখানে রেন্টের জ্যাকেট, জুতো এগুলো নেওয়া যায়। শুনেছি ওপরে এখনও বরফ আছে, সেই জন্য সকলেই আমরা জুতো ভাড়া নিলাম। আর মায়ের একটা রেন্টে জ্যাকেট নেওয়া হলো। এখন 100 টাকা করে নিচ্ছে, পিক টাইমে বেড়ে যায়। আর যদি হাত মোজা, পা মোজা, টুপি নিতে চান তবে কিনে নিতে হবে। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। আর দুপুরে যদি ভাত খেতে চান তবে এখানে অর্ডার দিয়ে যেতে হবে। আমরা ভাতের অর্ডার দিলাম না, যা হোক টুকটাক পরে খেয়ে নেব। এখন ম্যাগি দিয়েই ব্রেকফাস্ট সারলাম। এবার যেতে যেতেই বলি পারমিট আর গাড়ি ভাড়া নিয়ে। এই পুরো রোডটাই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, তাই ছোট বড় সকলেরই কিন্তু পারমিট লাগবে। পারমিট করানোর জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আর 2 কপি পাসপোর্ট ফটো। আধার কার্ড এখানে চলবে না। একমাত্র যাদের এখনও ভোটার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে আধার কার্ড আর বার্থ সার্টিফিকেটটা সঙ্গে রাখতে হবে।
বরফ শুরু হয়ে গেছে। প্রথম চোখের সামনে এইভাবে বরফ দেখছি, সবাই যেন আনন্দে আটখানা হয়ে গেছি। যেদিন এই ট্যুরটা করবেন বলে ঠিক করেছেন তার আগের দিনই পারমিট করিয়ে নিতে হবে। পারমিট করাতে গেলে হোটেলের সাথে কথা বলেও পারমিট করাতে পারেন, সেটা বেশি সুবিধা হবে। আর এছাড়াও এমজি মার্কেটে এই পারমিট করানোর জন্য অনেক অফিসও পেয়ে যাবেন। যদি শেয়ার গাড়িতে যান একজনের ক্ষেত্রে খরচা পড়বে 1000 থেকে 1200 মতো পারমিট সহ। আমরা হোটেলের সাথেই কথা বলেছিলাম, তারাই সব ঠিক করে দিয়েছিল। 8 জনের পারমিট সহ বড় গাড়ি আমাদের নিয়েছিল 8000 টাকা। আর এই প্যাকেজটার ক্ষেত্রে এক্সট্রা 300 টাকা নিয়েছিল পার্কিং চার্জ হিসাবে ড্রাইভার। এই খরচাগুলো একটু ওঠানামা করতে পারে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস। তবে নাথুলা পাসে ওয়েদার যদি খারাপ থাকে পারমিট থাকলেও অনেক সময় যেতে দেয় না। যত ওপরে উঠছি এত সুন্দর লাগছে, যেন চারিদিকে নুন ছড়ানো রয়েছে। নাথুলা পাস যেতে গেলে দুটো কথা অবশ্যই জানা দরকার। এক হচ্ছে ভারতীয় নাগরিক ছাড়া অন্য দেশের নাগরিকদের অ্যালাউ নেই। আর দ্বিতীয়ত ছোট গাড়ি কিন্তু নাথুলা পাস যায় না, এই ছাঙ্গু লেগে চেঞ্জ করে আবার যেতে হবে। সেক্ষেত্রে বড় গাড়িতে যাওয়াটাই ভালো। এখন ছাঙ্গু লেক পার হচ্ছি, এখানে এখন দাঁড়ানো হবে না, সোজা এখন নাথুলা পাস যাওয়া হবে, কারণ নাথুলা পাসের ওয়েদার খারাপ হয়ে গেলে আর যেতে দেয় না। আরেকটু ওপরে উঠে এসে ছাঙ্গু লেকটাকে এইভাবে দেখা যাচ্ছে। এটাও একটা ভিউ পয়েন্ট, কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার দাঁড়ালো না, এত স্পিডে গাড়ি চালাচ্ছে, সেইভাবে যে ফটো তুলবো তাও পাচ্ছি না, হাত কেঁপে যাচ্ছে। ড্রাইভার যদি ঠিকঠাক না হয় অনেক কিছুই জানা যায় না, কারণ এক্ষেত্রে তো ড্রাইভারই গাইডের কাজ করে, তাই না? এবারে ড্রাইভারটা ঠিক পছন্দ হয়নি, কোনো কিছু তেমনভাবে বলছেও না বা একটু ঠিকঠাক দেখাবে সেটাও নয়। এ একটা লেক, এটাও বড়, তবে এখন জল নেই, আর যেটুকু আছে প্রায় বরফ হয়ে গেছে। ড্রাইভারটা তো কিছু বলছেই না, তবে আমি যতদূর জানি এটা টুইন লেক, দুটো লেক পাশাপাশি। গাড়ি এত স্পিডে চালাচ্ছে, যেসব জায়গাগুলো না দাঁড়াক একটু আস্তে করলেও তো আমরা ভিডিও করতে পারি। পরে বুঝতে পেরেছি ওর টার্গেট ছিল আমাদের ওল্ড বাবা মন্দির নিয়ে যাবে, এক্সট্রা টাকা পাবে। যাই হোক, কি আর করা যাবে, জার্নিটা সেফ হলেই হলো। ওই যে দেখা যায় নাথুলা পাস। 52 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি। নিচে যা ওয়েদার ছিল, এখানের ওয়েদার পুরো পরিষ্কার, রোদ ঝলমলে, তো ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না, আপনাদের আসতে হবে। নাথুলা পাস হচ্ছে চীন আর ভারতের বর্ডার। 1950 সাল নাগাদ চীন আর ভারতের মধ্যে বাণিজ্য চলত এই পথ ধরেই। তারপর 1962 সালে চীনের সাথে ভারতের বড় যুদ্ধ হয়।
সেই সময় থেকেই বাণিজ্যর সাথে সাথে এই পথও বন্ধ হয়ে যায়। 2006 সালে পথ আবার খুললেও বাণিজ্য আর সেইভাবে হয়নি। এই পথ দিয়ে আবার কৈলাস আর মানস সরোবরও যাওয়া যায়। চল চল এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল কিতি আগে চল উপরে যেতে হবে আগে। এরপর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে বর্ডারটার একবারে কাছে যাওয়া যায়। এই এরা এখন বরফ নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে মাঝ রাস্তায়। মাও শুয়ে পড়েছে বরফে। বরফে আমরা ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, এখানের থেকে নিচের দিকে যেন বেশি ঠান্ডা। আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে একটু, মানে শ্বাস নিতে পারছি না তা নয় ঠিক, কিন্তু ব্রেন যেন কোনো কাজ করছে না, মনে হচ্ছে মনের জোরে শুধু এগিয়ে যাচ্ছি, কোনো কিছু যেন মানে বুঝতে পারছি না, কেমন একটা পরিস্থিতিটা বোঝাতে পারবো না। তাও মনের জোর নিয়ে এগিয়ে চলেছি, যদি উঠে দেখতে পারি, দেখে যেতে পারি কি। বরফের সময় যদি এখানে আসেন এই সিঁড়িতে খুব সাবধানে উঠবেন, কারণ বরফ গলছে আর স্লিপ কাটছে খুব, এক একজন উঠতে নামতে পড়েও যাচ্ছে। দুঃখের বিষয় আমি সবটা আর উঠিনি, অর্ধেকটা গিয়েই নেমে পড়েছি। আমার সাথে সন্দীপও নেমে এসেছিল, আমার একটু কষ্ট হচ্ছিল, সেই জন্য আর রিস্ক নিলাম না। যাই হোক, আমার সাথে সাথে আপনারাও চাক্ষুষ না দেখতে পেলেও এখন ভিডিওতে দেখতে পাবেন, কারণ একটু আধটু ফটো ভিডিও এখন তুলতে দিচ্ছে। আমার শ্বাসকষ্ট হচ্ছে বলে ভাববেন না যে সবাইকার হবে, এতে ভয়ের কিছু নেই। মা বাপির যেমন বয়স হলেও তাদের কোনো অসুবিধা হয়নি। জায়গায় ঘুরতে এলে আপনারা অক্সিজেন ক্যান আর কর্পূর অবশ্যই সঙ্গে রাখবেন। একটু অসুবিধা হচ্ছে বলে প্যানিক কখনো করবেন না, তাতে অসুস্থতা আরও বেড়ে যায়। ধীরে ধীরে হাঁটবেন, কথা কম বলবেন, সব ঠিক হয়ে যাবে। এখানে আর একটা কথা বলি যেটা বারবার চোখে পড়ছিল, অনেকেই দলছুট হয়ে যাচ্ছে আর কান্নাকাটি করছে। যেখানেই যান না কেন গাড়ি থেকে নেবে, গাড়ির নাম্বারটা সবসময় ফটো তুলে রাখবেন অথবা মনে রাখবেন, দলছুট হয়ে গেলেও যাতে আপনারা গাড়ির কাছে পৌঁছে যেতে পারেন। এখানে হারিয়ে যাওয়ার মতন কোনো ব্যাপার নেই, যে রাস্তা দিয়েই যাচ্ছে সবাই সেই রাস্তাতেই আবার ফিরছে। তবে হ্যাঁ, অ্যানাউন্স করে জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকলে খুব ভালো হয়। এখন একেবারে চীনের বর্ডারের সামনে। আগে ফটো ভিডিও এখানে অ্যালাউ ছিল না, এখন একটু আধটু তুলতে দিচ্ছে। কি ভাগ্যিস আমরা তার জন্য দেখতে পাচ্ছি। সামনের যে ঘরটা ওটা চীনে, সামনে শুধু একটা চেন দিয়ে সীমানা করা, আর সব বরফে ঢেকে গেছে। প্রতি সোমবার নাথুলা পাস বন্ধ থাকে, আর মাঝে মাঝে মঙ্গলবারটাও বন্ধ থাকে। এই জন্যই বলবো সোম মঙ্গলবার দিয়ে নাথুলা পাস আসবেন। নাথুলা পাসের ওয়াশরুমটা একটু নিচের দিকে, নাবার ভালোই কষ্ট, যদি প্রয়োজন হয় সাবধানে নামবেন। এখানে সকলেরই ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আর টাইম চীনেরই দেখাচ্ছে। এখানে আমরা কিভাবে সময় কাটাবো, বসে বসে বরফ ছুঁড়ছি আর ছবি তুলছি। আমরা এখানে একদিন এসেই হাঁপিয়ে যাচ্ছি বা ঠান্ডায় কাঁপছি, কিন্তু সেনারা দীর্ঘদিন ধরে ঠিক তাদের ডিউটি করে যাচ্ছে, তাদের জন্য একটা স্যালুট। চলুন এবার যাওয়া যাক ওল্ড বাবা মন্দির, যেখানে যেতে গেলে আলাদা পারমিট লাগে, সেটা ড্রাইভারই করে দেবে, আর ড্রাইভার আলাদা চার্জ নেবে পারমিট সহ। এটাতে আলাদা করে 1500 নিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ছিলেন হরভজন সিং। তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বাবা মন্দির। তার বাবা হয়ে ওঠার অনেক রহস্যময় গল্পও রয়েছে। 1966 সালে পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান হিসাবে কাজে যোগ দেন। পরের বছর 1967 সালে তিনি নাথুলা সীমান্তে পোস্টিং হন। এখন এই যে লেকটা পার হচ্ছি, এটাকে এলিফ্যান্ট লেক বলে। ঠিকভাবে দেখলে নাকি হাতির মতনই দেখতে লাগে। (1968 সালে এক ভয়াবহ দুর্যোগের দিন পূর্ব সিকিমে ডিউটিরত অবস্থায় হরভজন সিং ডুগলা থেকে ডোমজু যাচ্ছিলেন। কোনো কারণে তিনি 13,500 ফুট ওপর থেকে নদীতে পড়ে মারা যান। এই রকম দুঃখজনক মর্মান্তিক ঘটনা শুনলেও গায়ে কাঁটা দেয়। তবে গল্প এখনো শেষ নয়, পরে বলছি। এখন চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে। তাকে একটু মন ভরে দেখি, চলুন। তারও দেখা যে সহজে পাওয়া যায় না। ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে। যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছিলেন শিলংয়েও আমরা 3 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, সেটা একটু নিচে থেকে। আর এখন সমানে সমানে দেখছি। কি সুন্দর! যতবারই দেখি ততবারই একটা রূপ যেন ফুটে ওঠে। এই উত্তরবঙ্গে এলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলে যেন ঘোরাটা সার্থক হয়। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বরফ অবশ্যই পাবেন। এখানটাতে এত বরফ, আমার পা ঢুকে গিয়ে পাই বের করতে পারছিলাম না। কিছুক্ষণ বরফের মজা নিয়ে এবার চলে এলাম ওল্ড বাবা মন্দিরে। এখানে আছে বাবাজির বাংকার, যেটাতে বাবাজি থাকতেন। একটু সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। আর বাবাজির মন্দির আর অফিস ঘরটা নিচেটাতেই রয়েছে। বাংকার বা মন্দির যেখানেই যান না কেন জুতো খুলেই যেতে হবে। জুতো খোলারও আলাদা জায়গা রয়েছে। বাবা হরভজন সিংয়ের ঘটনাগুলো আর জানতে চান? তবে বলি, শুনুন। তাকে খুঁজে না পাওয়ায় অনেকেই খারাপ মন্তব্যও করেছিল যে তিনি হয়তো কোথাও পালিয়ে গেছেন। তার কিছুদিনের মধ্যে এক সৈন্যের স্বপ্নে তিনি বলেন যে মৃতদেহটা কোথায় আছে। আর যে জায়গায় বলেছিল পরে খোঁজ করতে, সেই জায়গাতেই বরফ চাপা হয়ে পড়েছিল তার মৃতদেহ আর তার রাইফেল। এই ঘটনার পর পূর্ণ মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। তারপর থেকে তার আত্মা যে এই সীমান্ত রক্ষা করে চলেছে সে প্রমাণও অনেকে পেয়েছে। এই ঘরেতে নাকি সকালবেলা অনেকে দেখেছে চাদর এলোমেলো থাকতে, জুতোতে কাদাও লেগে থাকতে। এমন অনেক বিপজ্জনক ঘটনার হাত থেকেও তিনি অনেককে রক্ষা করেছেন। বা ডিউটিরত অবস্থায় কেউ যদি ঘুমিয়ে পড়তেন তাকে চড় মেরে সজাগও করে তুলেছেন। এই রকমই নানা ঘটনা ঘটতে থাকা বা স্বপ্নাদেশের পর আস্তে আস্তে সৈন্যরা বিশ্বাস করতে থাকেন যে হরভজন সিং তাদের সঙ্গেই আছে। এই বিশ্বাস থেকেই আস্তে আস্তে হরভজন সিং হয়ে যায় বাবা হরভজন সিং। তার জন্য আলাদা বাংকার আর মন্দিরও তৈরি হয়েছে।
এমনকি তার ব্যবহার করার জন্য সমস্ত জিনিসও দেওয়া হয়। সেনাবাহিনীর তরফ থেকে তাকে দেওয়া হয় ডিউটিরত জওয়ানের মর্যাদা। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় যে নিয়ম লাগু থাকে তার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। তার ছুটি, বেতন, প্রমোশন সবই দেওয়া হতো। এমনকি তার রিটায়ারমেন্টও সম্মানের সাথেই করা হয়েছে। তবে এখনও সকলে মনে করেন যে তিনি ডিউটিতেই রয়েছেন। সেই জন্য রাতে মন্দির বন্ধ থাকে, কারণ সেই সময়টাই তার ডিউটির সময়। তবে বুঝতে পারছেন বাবা হরভজন সিং দেশকে কতটা ভালোবাসতেন। মৃত্যুর পরেও ডিউটি করে যাচ্ছেন, দেশকে রক্ষা করে যাচ্ছেন। এটা নিছক এক গল্প নয়, সৈন্যদের কাছে এক বিশ্বাস, এক ভরসা। এই মুহূর্তে যেটা দেখছেন এটা হরভজন সিংয়ের মন্দির, আর এর সাথেই রয়েছে হরভজন সিংয়ের অফিস ঘর। মন্দিরের বাইরে সবাইকে প্রসাদও দিল। আর এখানে দর্শনার্থীরা এলে টুকটাক যাতে খেতে পারে সেই জন্যই ক্যাফেটা। যেগুলো যা নিয়েছি বেশ ভালো লেগেছে, আর এনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে। এখানে এলে অবশ্যই কিছু না কিছু খাবেন বা কিনবেন। ভিডিওটা এখনও পর্যন্ত আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে বা কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। সাথে কমেন্টে অবশ্যই জানাবেন এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো। এই মুহূর্তে আমরা নিউ বাবা মন্দিরে চলে এসেছি। ওয়েদার খারাপ হলে ওল্ড বাবা মন্দিরের রাস্তা অনেক সময় বন্ধ থাকে। দর্শনার্থীদের কথা ভেবে পরে এই নিউ বাবা মন্দিরটা হয়েছে। এখানেও বাবার ঘর, অফিস ঘর রয়েছে, যেগুলোতে আর ঢুকলাম না। আর একটা ক্যাফেও রয়েছে। আর একটু দূরেই রয়েছে একটা বড় শিব মূর্তি, পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। এখন ঝর্ণার জলটা কিছুটা বরফ হয়েও রয়েছে। এখানে আর বেশিক্ষণ সময় না দিয়ে আমরা চলে যাচ্ছি ছাঙ্গু লেকের কাছে। লেকে আস্তে আস্তে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, নিচের দিকেই মেঘটা। তবে যাওয়ার সময় ছাঙ্গু লেকটা দেখা যাচ্ছিল, এখন দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। পাশের পাহাড়টা বোঝা যাচ্ছে না, জলটা শুধু সামনেটাই দেখা যাচ্ছে। এই ছাঙ্গু লেকেও রোপও আছে। রোপোটা এখান থেকে ওঠে 14,500 ফুট ওপরে, যেটাতে টিকিট পড়ে প্রায় 400 মতো। এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে যাওয়ার সময়। তখন দেখুন পাশে পাহাড়টা, জল সব দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আর এই ছাঙ্গু লেকে এই একটা শিব মন্দিরও রয়েছে, যেটা আপনারা চাইলে দর্শন করতে পারেন। চমড়ি গায়ের ওপর উঠে ফটোও তুলতে পারেন বা একটু ঘুরতেও পারেন, ভালো লাগবে। তবে আমরা ওয়েদার খারাপ হচ্ছে বলে আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার নিচের দিকে চলে যাচ্ছি। ওতে একটা ঝর্ণাও দেখতে পেলাম। এখন জল খুব কম, বর্ষার সময় এটাই আবার অনেক জল হয়ে যাবে। এখন যে জায়গাটায় এসেছি, রেন্টে যে জুতোগুলো নিয়েছিলাম সেই জায়গাটা, সব জমা দিয়ে আবার নেমে যাব নিচের দিকে। দেখুন মেঘগুলো যেন নিচেই জমে আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই দেখুন যত নামছি সামনে আর কিছু দেখা যাচ্ছে না। ড্রাইভার রাস্তা চেনে বলে ও তবু ঠিক করে নিয়ে যাচ্ছে, আমরা তো বুঝতেই পারছি না।
এইভাবেই আমরা গ্যাংটক শহরে পৌঁছালাম 4টে নাগাদ। সেখানে একটা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা 7 সিটার গাড়ি করে এমজি মার্কেটের ওখানে আমাদের হোটেলে গিয়েছিলাম, যেটার ভাড়া নিয়েছিল 200 টাকা। কারণ ওই সময় বড় গাড়ি আর ওখানে ঢুকবে না, আবার রাত্রির 8টার পর ঢুকবে। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একটু মার্কেটে গিয়েছিলাম, তারপরে ডিনারে আজকে বুফে রয়েছে। ভাত, যে রুটি নেবে রুটি, পাঁচমেশালি সবজি, চিকেন আর ডাল, এছাড়া পাঁপড়, স্যালাড এগুলো রয়েছে। রান্নাও খুব ভালো। আর হোটেলের ব্যাপারে আমি পরের ভিডিওতে বলবো। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। যদি কমেন্ট করেন তবেই না পরের ভিডিওটা করার ইচ্ছাটা জাগবে। আজকের মতন গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। স্ট্রাকচার কিন্তু ফার্নিচার স্ট্রাকচার